তো প্রোটিন স্ট্রাকচার আমরা জানি 4 ধরনের প্রোটিন স্ট্রাকচার আছে আমাদের কাছে। সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, যেটাকে আমরা বলছি প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার অ্যান্ড কোয়াটারনারি স্ট্রাকচার। এবার প্রাইমারি স্ট্রাকচার ডিসকাশনের জন্য আমরা জানি একটা প্রোটিন কতগুলো অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হচ্ছে। তো প্রাইমারি স্ট্রাকচার ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম। আর প্রাইমারি স্ট্রাকচার ফর্ম হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড লিঙ্কেজের মাধ্যমে জয়েন হয়। তো পেপটাইড লিঙ্কেজের মাধ্যমে জয়েন হয়ে প্রাইমারি স্ট্রাকচার যেটা ফর্ম হচ্ছে, আমরা একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার রাখছি। এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, আলফা কার্বন, এটা এইচ, আর এটা আর গ্রুপ অ্যামাইনো অ্যাসিডের, আর এটা হচ্ছে অ্যামিন গ্রুপ। আমরা জানি এটা একটা অ্যামাইনো অ্যাসিড। আর এখানে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এই দুটো অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড বন্ডের মাধ্যমে প্রাইমারি স্ট্রাকচার তৈরি করবে, একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে, যেটা প্রচণ্ডভাবে স্টেবল। এখানে কী হবে, এই ওয়াটারটা রিলিজ হবে। এই ওয়াটারটা রিলিজ হওয়ার দরুন এখানে এই পেপটাইড একটা বন্ড ফর্ম করবে। এটা বন্ড ফর্ম করবে। এই পেপটাইড, এটা হচ্ছে পেপটাইড বন্ড, অ্যান্ড দিস ইজ আ ডাইপেপটাইড। আর এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্রাকচার। এবার সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার প্রাইমারি মেন যেটা, সেটা হচ্ছে যে আলফা হেলিক্স অ্যান্ড বিটা শিট। আমাদের প্রাইমারিলি সেকেন্ডারি স্ট্রাকচার, কিছু টার্নসও আছে, মোটিভস টার্নসও আছে। আলফা হেলিক্স আর সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম করে এই প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে ইন্ট্রা হাইড্রোজেন বন্ডিংয়ের দরুন। মানে এইটা হচ্ছে ধরুন আলফা হেলিক্স, একটা আলফা হেলিক্স, রাইট হ্যান্ডেড একটা আলফা হেলিক্স। সেখানে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর পেপটাইড লিঙ্কেজের মাধ্যমে এখানে আছে। এবার হচ্ছে যে আলফা হেলিক্স, এই অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড লিঙ্কেজের মধ্যে যেগুলো আছে, এবার সেই অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের এই কার্বনিল অক্সিজেন এবং অ্যামাইন গ্রুপের যে হাইড্রোজেন, এগুলোর মধ্যে, এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। এই হাইড্রোজেন যে বন্ডিং তৈরি করে, এর মাধ্যমে আলফা হেলিক্স অ্যান্ড বিটা প্লিটেড শিট তৈরি হয়। এবার বিটা প্লিটেড শিট অ্যান্টিপ্যারালাল হতে পারে, প্যারালাল হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু ইনিশিয়ালি সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে এখানে যারা অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর আছে। এখানে তো একটা আমি যদি সিম্পল দেখাই, এখানে এই অ্যামাইনো অ্যাসিডগুলো আছে। এই অ্যামাইনো অ্যাসিড, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। সাধারণত আলফা হেলিক্সের ক্ষেত্রে একটা সি কার্বক্সিল অক্সিজেনের সাথে N+4 or N+5 নাইট্রোজেন অ্যামিন গ্রুপের হাইড্রোজেন বন্ড তৈরি করে ফর আলফা হেলিক্স। আর বিটা প্লিটেড শিটের ক্ষেত্রে ফর আলফা হেলিক্স, অ্যান্ড বিটা প্লিটেড শিটের ক্ষেত্রে অ্যান্টিপ্যারালাল
beta sheet or parallel beta sheet হয়, অ্যান্ড সেটা ডিপেন্ড করে নাইট্রোজেন টু কার্বন যে অ্যামাইনো অ্যাসিড যে পেপটাইড বন্ডটা ফর্ম করছে তার ওরিয়েন্টেশনের ওপর। যেমন আমি এখানে যে পেপটাইড বন্ডটা করেছি এটা হচ্ছে এন্ডে এন আছে, এদিকে এটা সি আছে, এন টু সি। তো বিটা শিটের ক্ষেত্রে অ্যান্টি প্যারালাল হলে কী হবে, এখানে একটা শিট, সাপোজ এরকম একটা শিট, এটা এন টু সি পজিশন, এটা সি টু এন এই ডিরেকশনে আছে, আর এর মধ্যে আমার হাইড্রোজেন বন্ড ফর্ম করছে অ্যামাইন গ্রুপের হাইড্রোজেনের সাথে কার্বক্সিল গ্রুপের অক্সিজেন, এখানে যে হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, যেহেতু দুটো ডিরেকশন আলাদা, সেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি আর প্যারালাল ক্ষেত্রে হবে এন টু সি আর এন টু সি যদি সেম ডিরেকশনে থাকে, তাহলে এটা প্যারালাল বিটা শিট। সেকেন্ডারি স্ট্রাকচার মোটামুটি এরকম একটা কনসেপ্টের মধ্যে আছে, যেখানে হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচারগুলো আরেকটু কমপ্লেক্স ফর্ম করছে, যে প্রাইমারি স্ট্রাকচার যে সিম্পলেস্ট ফর্ম, সেকেন্ডারি স্ট্রাকচার আরেকটু কমপ্লেক্স ফর্ম করছে, যেখানে হচ্ছে নিজেদের মধ্যে তারা হাইড্রোজেন বন্ড তৈরি করছে, ইন্ট্রা হাইড্রোজেন বন্ড ফর্মেশন হচ্ছে নিজেদের প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে, ইন্ট্রা হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয়ে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হচ্ছে। 3 নম্বর হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচারটা আরও অনেকটা কমপ্লেক্স। টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে, সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রা হাইড্রোজেন বন্ড, টারশিয়ারি স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রা প্লাস ইন্টার বন্ড, অ্যান্ড সেগুলো হাইড্রোজেন হতে পারে, ডাইসালফাইড বন্ড হতে পারে, হাইড্রোজেন তবে ডাইসালফাইড বন্ড হতে পারে, কিন্তু কোনোভাবেই সেখানে কোভ্যালেন্ট বন্ড হবে না। কোভ্যালেন্ট বন্ড হবে না, শুধু ডাইসালফাইড হাইড্রোজেন বন্ড। এর মাধ্যমে সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হবে ইন্ট্রা আর ইন্টার বন্ডিংয়ের মাধ্যমে একটা পেপটাইড। হাইড্রোফোবিক বন্ড খুব ইম্পর্টেন্ট একটা বন্ড টারশিয়ারি স্ট্রাকচার ফরমেশনের জন্য। সাপোজ এই একটা আমি এখানে একটা আলফা হেলিক্স এরকমভাবে আছে, এখানে একটা বিটা শিট, তারপর একটা আলফা হেলিক্স, এই একটা 3D স্ট্রাকচার, এটা টারশিয়ারি স্ট্রাকচারকে ডিফাইন করছে, টারশিয়ারি স্ট্রাকচারকে ডিফাইন করছে। আর এই বন্ডগুলোর মাধ্যমে নিজেদের মধ্যে যেমন হাইড্রোজেন, ডাইসালফাইড, যেটা এস গ্রুপের মাধ্যমে আমাদের হয় ডাইসালফাইড বন্ড, আর হাইড্রোফোবিক বন্ড, ডাইসালফাইড বন্ড মোটামুটি সিস্টিন, মেথিওনিন, এই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা জানি সালফার গ্রুপ থাকে, এদের মধ্যে ডাইসালফাইড বন্ড ফর্ম করে। টারশিয়ারি স্ট্রাকচার একটা প্রোটিনের অ্যাক্টিভিটির জন্য, প্রোটিন ফাংশনালিটি, এনজাইম অ্যাক্টিভিটি, প্রোটিন ফাংশনালিটি, এনজাইম অ্যাক্টিভিটির জন্য টারশিয়ারি স্ট্রাকচার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। It's the most important, কারণ কি 3D স্ট্রাকচার যেটা গঠন হয় তার মাধ্যমে যে প্রপার প্রোটিন 3D স্ট্রাকচার এর মাধ্যমে প্রোটিনের প্রপার ফোল্ডিং হয়, আর প্রোটিনের ফোল্ডিংয়ের ওপর প্রোটিনের ফাংশনালিটি, এনজাইমের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। আমরা জানি একটা প্রোটিন, এটা 3D স্ট্রাকচার হলে, যদি এটা একটা টারশিয়ারি স্ট্রাকচারের প্রোটিন হয়, ওরা তাদের হাইড্রোফোবিক কিছু পকেটস তৈরি করে, যে একদম কোরে, এমনকি বাইরে হাইড্রোফিলিক অ্যামাইনো অ্যাসিডস
থাকে, আর ভেতরে হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিডসগুলো এমবেডেড থাকে। আর এই হাইড্রোফোবিক যে পকেট, এই পকেট, এইটা প্রোটিনের ফাংশনালিটির জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস। সাপোজ একটা মেমব্রেন বাউন্ড, এটা যদি একটা সেল মেমব্রেন হয়, আমরা জানি যে হাইড্রোফিলিকগুলো বাইরে থাকে অ্যান্ড এটা হাইড্রোফোবিক টেল আর এটা হাইড্রোফিলিক হেড। এর মধ্যে যদি একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন হয়, যদি এই অবস্থায় থাকে, সাপোজ একটা আলফা হেলিক্স, তো এই পোর্শনটা, এই ভেতরের মিডল পোর্শনটা, এটা হাইড্রোফোবিক, যেটা মেমব্রেন এমবেডেড, আর এই বাইরের পোর্শনটা হাইড্রোফিলিক। বেসিক্যালি টার্সিয়ারি স্ট্রাকচার আমাদের একটা সেকেন্ডারি স্ট্রাকচার, যেমন ইন্ট্রা হাইড্রোজেন বন্ডিংয়ের ওপর ডিপেন্ডেন্ট ছিল, টার্সিয়ারি স্ট্রাকচার ডিপেন্ডস অন ইন্ট্রা অ্যান্ড অলসো ইন্টার হাইড্রোজেন বন্ড, ডাইসালফাইড বন্ড, হাইড্রোফোবিক বন্ডিং অ্যান্ড ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। কিন্তু কোভ্যালেন্ট বন্ড টার্সিয়ারি স্ট্রাকচারে হবে না। কোভ্যালেন্ট বন্ড শুধু বেসিক স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার গঠনের জন্যই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পেপটাইড বন্ড। আর তাছাড়া কোভ্যালেন্ট বন্ড এখন হচ্ছে না। কোভ্যালেন্ট বন্ড বেসিক প্রাইমারি স্ট্রাকচার ডিপেন্ড করে নিল, তারপর হাইড্রোজেন বন্ডিং নিজেদের মধ্যে করে ওরা সেকেন্ডারি স্ট্রাকচার ফর্ম করলো, দেন টার্সিয়ারি স্ট্রাকচার হলো নিজেদের মধ্যে হাইড্রোজেন নিজেদের বা পাশের কোনো মানে আলফা হেলিক্স বা বিটা পিটেড শিটের সাথে হাইড্রোজেন বা হাইড্রোফোবিক বন্ড এইসব করে নিজেদের মধ্যে টার্সিয়ারি স্ট্রাকচার ফর্ম করলো। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়াটারনারি স্ট্রাকচার। কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে আমাদের কিছু টার্সিয়ারি, সাপোজ এই একটা টার্সিয়ারি স্ট্রাকচার, এই একটা টার্সিয়ারি স্ট্রাকচার, এই একটা টার্সিয়ারি স্ট্রাকচার, এই একটা টার্সিয়ারি স্ট্রাকচার। এই টোটাল এই টার্সিয়ারি স্ট্রাকচারগুলো নিজেদের মধ্যে, চারটে টার্সিয়ারি স্ট্রাকচার বা চারটে প্রোটিনের সাব ইউনিট নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করে একটা কোয়াটারনারি একটা সাব ইউনিট তৈরি করে বা কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। এই কোয়াটারনারি স্ট্রাকচার বেসিক্যালি গ্লোবিউলার প্রোটিনে আমরা দেখতে পাই। আর এই কোয়াটারনারি স্ট্রাকচারের সবচেয়ে ফ্যামিলিয়ার এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। এখানে চারটে গ্লোবিন চেন নিজেদের মধ্যে বন্ড করছে, আর এখানে প্রতিটা গ্লোবিন চেনে হিম আছে, যেটা অক্সিজেন ক্যারি করতে হেল্প করছে, ব্লাডে অক্সিজেন ক্যারি করার জন্য। তো টার্সিয়ারি স্ট্রাকচারে ছিল একটা সিঙ্গেল সাব ইউনিট, কোয়াটারনারি স্ট্রাকচারে হলো সিঙ্গেল সাব ইউনিটগুলো নিজেদের মধ্যে বন্ড ফর্মেশন করে একটা গ্লোবিউলার একটা সাব ইউনিট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। তো এটা বেসিক আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রি প্রোটিন স্ট্রাকচার। আর কমপ্লেক্সিটি 1 থেকে যত উপরের দিক নিচের দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি, মানে 1 থেকে যত 4-এর দিকে যাচ্ছি, তত কমপ্লেক্সিটি বাড়ছে। এখানে অনেক লো কমপ্লেক্সিটি এবং ফাইনালে অনেক হাই কমপ্লেক্সিটি ক্রমশ বাড়ছে 1 থেকে 4 ডিগ্রিতে। আর প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে বেসিক স্ট্রাকচার, দ্য ব্যাকবোন অফ দ্য প্রোটিন, যেটা কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রচণ্ডভাবে স্টেবল। একটা ওয়াটার, কার্বক্সিলের একটা অক্সিজেন, আর অ্যামিন গ্রুপের হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে, কার্বক্সিলের এই OH আর অ্যামিন গ্রুপের হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা মানে ওয়াটার, এক মলিকিউল ওয়াটার বেরিয়ে গিয়ে একটা CONH, এই পেপটাইড বন্ডটা ফর্ম করছে, হুইচ ইজ এ কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড ভেরি মাচ স্টেবল বন্ড। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের প্রোটিনের স্ট্রাকচার, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। এবার কোভ্যালেন্ট বন্ড যে প্রাইমারি, এবার যে
পেপটাইড বন্ড ফর্ম হলো, সেই পেপটাইড বন্ডের ওপর, পেপটাইড বন্ডের ফরমেশনের ওপর আমাদের একটা প্রোটিন আলফা হেলিক্যাল হবে না বিটা প্লিটেড শিট হবে, সেটার জন্য আমাদের রামাচন্দ্রন প্লট বলে একটা জিনিস আছে। সায়েন্টিস্ট রামাচন্দ্রন এই প্লটটা আবিষ্কার করেছিলেন। এই প্লটের বিভিন্ন অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে, এই প্লটের অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে একটা প্রোটিন আলফা হেলিক্যাল হবে না বিটা প্লিটেড শিট হবে, অ্যান্টি প্যারালাল বিটা প্লিটেড শিট হবে না প্যারালাল বিটা প্লিটেড শিট হবে, সেইটা আমরা জাস্ট এই অ্যাঙ্গেলগুলোকে আমরা যদি একটা লিস্টে অ্যাঙ্গেল পাই, সেই অ্যাঙ্গেলগুলোকে দেখে আমরা অ্যাজিউম করতে পারি যে প্রোটিনের স্ট্রাকচারটা কেমনভাবে হতে পারে। তো রামাচন্দ্রন প্লটটার জন্য আমি ওকে পেপটাইড বন্ডটাকে আমাকে আবার একটা আঁকতে হবে। সাপোজ এই পেপটাইড যে বন্ডটা যে ফর্মেশন হলো, আমি জাস্ট ফাইনাল প্রোডাক্টটা করছি, দেখাচ্ছি না আর ভেঙে, জাস্ট ফাইনাল প্রোডাক্টটা করছি। যে এই পেপটাইড বন্ড, এটা এইচ, এটা আর গ্রুপ, এটা NH, R group, H and NH. So that is peptide bond. এবার হচ্ছে যে এই পেপটাইড বন্ডের মধ্যে দেখা যাচ্ছে এন এর মধ্যে একটা লোন পেয়ার আছে। যখন পেপটাইড বন্ডটা ফর্মেশন হয়, তো এন এর মধ্যে একটা লোন পেয়ার থাকে। এই লোন পেয়ারগুলো রেজোনেন্স আমরা জানি, এর মাধ্যমে এখানে ডাবল বন্ড ফর্মেশন করতে পারে। এই লোন পেয়ার দিয়ে পার্শিয়ালি একটা ডাবল বন্ড ক্যারেক্টার হয় পেপটাইড বন্ডে। এই পার্শিয়ালি পেপটাইড বন্ডের ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য যে ডাবল বন্ড ক্যারেক্টারটা হচ্ছে, তার জন্য এখানে ডাবল বন্ড ক্যারেক্টারের জন্য এই বন্ডের মধ্যে নিজেদের এই অ্যাটমগুলো নিজেদের মধ্যে মুভ করতে পারে না, তারা রেস্ট্রিক্টেড থাকে এই ডাবল বন্ড ক্যারেক্টার পার্শিয়ালি যে ডাবল বন্ড ক্যারেক্টার ফর্ম হচ্ছে বলে। কিন্তু এর আশেপাশে যে এই এন এর সাথে যে এই আলফা যে সি যে কার্বন, আলফা কার্বন বা এই সি এর সাথে, যেটা এখানে আমি বলছি, এই যে পেপটাইড বন্ড, এখানে রেস্ট্রিকশন আছে এই বিকজ অফ দ্য ডাবল বন্ড ক্যারেক্টার। বাট এই এন এর সাথে যে সি আলফা অ্যান্ড এই কার্বক্সিল কার্বনের সাথে এই সি আলফা সি, এর নিজেদের মধ্যে এরা রোটেট করতে পারে। এই পেপটাইডের এন এর সাথে এই আলফা সি নিজেদের মধ্যে রোটেট করতে পারে, যে কোনো ওরিয়েন্টেশনে রোটেট করতে পারে। অ্যান্ড রোটেশনটা 0 থেকে 180 ডিগ্রি অবধি রেস্ট্রিক্টেড, তার মানে ফ্রি রোটেশন হয়। অ্যান্ড এই কার্বক্সিলের সাথে এই কার্বনের একটা ফ্রি রোটেশন হয়। জাস্ট এই পার্শিয়াল বন্ড ক্যারেক্টারের জন্য এখানে রেস্ট্রিকশন থাকে, বাট এই সিটার সাথে এন বা সি এর সাথে সি রোটেট করতে পারে, যেহেতু এরা সিঙ্গেল বন্ডেড অবস্থায় থাকে এবং এদের পার্টিকুলারলি একটা নাম আছে এদের, সেটা হচ্ছে যে এনসি। এই এনসি এই রোটেশনটা হচ্ছে আমাদের ফাই অ্যাঙ্গেল অ্যান্ড সিসি, দ্যাট ইজ সাই অ্যাঙ্গেল। এই ফাই অ্যান্ড সাই অ্যাঙ্গেলের ওপর ডিপেন্ড করে আমাদের কিছু 0 থেকে 180 ডিগ্রির ওপর কিছু ভ্যালু হয়। সেই ভ্যালুগুলোর মধ্যে আমরা আলফা হেলিক্স হবে না বিটা প্লিটেড শিট হবে, সেইটা আমরা ডিটারমাইন করতে পারি। এটাই রামাচন্দ্রন করেছিলেন, যে এই সাই অ্যান্ড ফাই ভ্যালুগুলোর ওপর যে কীভাবে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। এইটা একটা প্লট, এইটা একটা আমার মানে গ্রাফের একটা প্লট হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কি কোথায় হবে। এই হচ্ছে ফাই অ্যাঙ্গেল, এখানে হচ্ছে সাই অ্যাঙ্গেল, এখানে হচ্ছে 180 ডিগ্রি
পজিটিভ, 180 ডিগ্রি নেগেটিভ, এটা 0 ডিগ্রি, আর এখানে হচ্ছে নিচে এটা হচ্ছে 0 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি টু প্লাস 180 ডিগ্রি। এই হচ্ছে আমাদের একটা গ্রাফের ইয়ে। তো বেসিক্যালি ইন কেস অফ বিটা প্লেটেড শিট, এখানে অ্যান্টি প্যারালাল বিটা শিট এই গ্রাফের এই পজিশনে থাকতে পারে। ভ্যালুটা ওরমভাবে হয় সাই, মানে সাই অ্যাঙ্গেল অ্যান্ড ফাই অ্যাঙ্গেলের সাই অ্যাঙ্গেলের ভ্যালু পজিটিভ, মানে 0 থেকে 120 130 মধ্যে একটা ভ্যালু হবে, আর সাই ভ্যালুটা হবে একটা নেগেটিভ ভ্যালু, তার মধ্যে যদি হয় তো সেটা অ্যান্টি প্যারালাল বিটা শিট হবে। এবং সেখানে যদি আমি 2D একটা গ্রাফের মধ্যে একটা আমি প্লট করে বোঝাতে চাই, তাহলে তার পজিশনটা এইটা হবে। এবার হচ্ছে যে আমার যে এই ফাই অ্যান্ড সাই অ্যাঙ্গেল যে রোটেশনটা হবে, সেই রোটেশনটা আবার ডিপেন্ড করছে এই আলফা কার্বনের আর গ্রুপের ওপর ডিপেন্ড করছে। অ্যামাইনো অ্যাসিডের যে আর গ্রুপ, তার উপর ডিপেন্ড করছে রোটেশনটা কী হবে। যদি আর গ্রুপ গ্লাইসিন হয়, এবার আমি জানি আর গ্রুপের গ্লাইসিন হলে সেখানে হচ্ছে আর গ্রুপে এইচ থাকে শুধু, তাহলে এইচ হলে স্টেরিক হিন্ড্রেন্স অনেক কম হবে, তো সেখানে অনেক ফ্রি রোটেশন অনেক হতে পারবে, অনেক বেশি। বাট যদি আর গ্রুপ প্রোলিন হয়, প্রোলিন হচ্ছে বাল্কিয়ার গ্রুপ, ফলে সেখানে স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি হবে। এবার স্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি হওয়ার জন্য রোটেশনটা অনেক ফ্রি হতে পারবে না। কিছু কিছু অ্যাঙ্গেল বা কিছু কিছু ডিগ্রিতে রোটেশনটা হবে, বাকি ডিগ্রিগুলোতে বা বাকি অ্যাঙ্গেলগুলোতে সেই রোটেশনটা রেস্ট্রিক্টেড হবে, যেটা আমাদের এই রামাচন্দ্রন প্লটের মধ্যে আমরা দেখতে পারবো যে কোন পজিশনে রেস্ট্রিকশন হবে বা কোন পজিশনে কোন অ্যাঙ্গেলে ওইটা ফ্রি হবে। নাকি যত বাল্কিয়ার গ্রুপ হবে, আর গ্রুপ যত বাল্কিয়ার হবে তত স্টেরিক হিন্ড্রেন্স বাড়বে, আর গ্রুপ যত সিম্পলি হবে তত স্টেরিক হিন্ড্রেন্স কমবে। তো এটা আপাতত বেসিক একটা রামাচন্দ্রন প্লটের আইডিয়া, এখানেই আমি শেষ করছি।